কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারটা দেখবি, কেমিস্ট্রি পার্টের সেকেন্ড চ্যাপ্টারটা, যেটার নাম দিয়েছে তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল। মানে কোনো তরলের মধ্যে দিয়ে তড়িৎ চালানো হলে বিশেষ পদ্ধতিতে, মানে তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ চালানো হলে কি হয়। এমনি ছোট বয়সে 7-8-এ অল্প করে আমাদের ছিল যে তড়িৎ বিশ্লেষণ বলে একটা ব্যাপার আছে, যে তড়িৎ বিশ্লেষণ, যে ওই তড়িৎদ্বারের মাধ্যমে তরলের মধ্যে তড়িৎ চালনা করলে কিছু কিছু তরল আছে যেগুলো আর কি, সেগুলো যা যা দিয়ে গঠিত, মানে যে যে মৌল দিয়ে গঠিত তাতে ভেঙে যায়। এবার আমি চেষ্টা করছি তোকে জলের তড়িৎ বিশ্লেষণের উদাহরণটা দিয়ে পুরো প্রাথমিকভাবে চ্যাপ্টারটা বোঝানোর। তো দেখ, প্রথমে এখানে যে সংজ্ঞাটা আছে সেইটা বারবার কাজে লাগবে, সেই জন্য সংজ্ঞাটা লেখা আছে। তো কারা তড়িৎ বিশ্লেষ্য হয়? যারা আয়নিত হয়, মানে যারা আয়নিত অবস্থায় থাকে। আর সাধারণভাবে আয়নিত কারা হয়? মানে যারা তড়িৎযোজী। মানে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের যে রাসায়নিক বন্ধন আছে সেখানে তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা এগুলো পড়েছিলি তো। তাহলে তড়িৎযোজীগুলো ওই প্লাস মাইনাসে ভেঙে যায়, একজন ইলেকট্রন দেয় একজন নেয়, ফলে তারা আয়নিত হয়। তো সেই পদার্থগুলোই সাধারণত লিকুইড অবস্থায়, মানে জলে দ্রবীভূত করলে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণে রেসপন্স করে। আর সংজ্ঞাটা দেখ কি বলা হয়েছে, যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়, সেটা তুই ব্র্যাকেটে এখানে তড়িৎযোজী পদার্থ লিখতে পারিস, আয়নিত হয়, এটা মূল কথা। তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তাদের রাসায়নিক বিয়োজন হয়। তার মানে সেটা যা যা দিয়ে গঠিত, একটু বাদেই আমরা দেখব জলের তড়িৎ বিশ্লেষণ করবে, অ্যাসিড মিশ্রিত জলের, সেখানে জল কি কি দিয়ে গঠিত? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত। তো সেই জলটা আমরা দেখব যে হাইড্রোজেন আর অক্সিজেনে কেমিক্যালি মানে ডিকম্পোজ করে যাচ্ছে, মানে বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা যেহেতু তড়িৎ প্রবাহ চালনা করে হয়েছে আর পদার্থটার রাসায়নিক বিশ্লেষণ বা বিয়োজন হয়েছে, তাই এটাকে আমার তড়িৎ বিশ্লেষণ বলে। এবার তড়িৎ বিশ্লেষণের প্রাথমিকভাবে যে অংশটা আছে সেটা তুই এই ছবিটা এবং এই আয়নিক সমীকরণ থেকে দেখ, এইখান থেকে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি মানে তারপর তোকে কোশ্চেনের অ্যান্সারগুলো বলছি। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ, তেমনি যা বললাম জল এমনি সমযোজী যৌগ, হ্যাঁ। তাহলে নিয়ম মতো জলের তড়িৎ বিশ্লেষণ হওয়ার কথা নয়, কিন্তু জলের একটা পোলার বন্ডিং আছে বলে জলের সাথে সামান্য অ্যাসিড মেশালে সেটা আয়নিত হয়ে যায়। আর আগেই বলেছি যে যারা আয়নিত হয় না তারা তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে না, মানে তাদেরই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। তো দেখ, শুধু জল এখানে লিখবি না, জলের সাথে 2-1 ফোঁটা H2SO4, তবে কিনা 2-1 ফোঁটা, কিন্তু মানে এগুলো আয়নের কনসেন্ট্রেশনের উপরেও নির্ভর করে। H2SO4 খুব একটা নেই, জাস্ট ওই অনুঘটকের মতো 2-1 ফোঁটা H2SO4 যদি ফেলিস তাহলে এখানে H+ আর OH- আয়ন প্রথমত উৎপন্ন হয়। পরে তোকে আমি যে কোনো উদাহরণ দিলে এটা আয়নিত কিভাবে হয় জানতে পারলেই তুই তারপরে কি কি হয় না হয় সেগুলো নিজে থেকেই বলতে পারবি। এবার তড়িৎ বিশ্লেষণটা যে ব্যাপারটা সেটা আমি প্রথমে ছবিটা এঁকে দেখাচ্ছি। যে এই পাত্রে তুই ধর এই আমার অ্যাসিড মিশ্রিত জলটাকে নিয়েছিস, H2S মিশ্রিত জলটাকে নিয়েছিস, আর এইখানে আমরা তড়িৎ চালাই কি করে? মানে দুটো তড়িৎদ্বার, মানে সাধারণভাবে কিছু মেটাল বা কিছু কিছু ক্ষেত্রে গ্রাফাইট, কার্বন দণ্ড এইগুলো ডোবানো থাকে। তো এই মেটাল দুটোর একটাকে ব্যাটারির প্লাস আর একটাকে ব্যাটারির মাইনাসের সাথে যুক্ত করা থাকে। জেনে রাখ, এই পরেই আমরা তড়িৎ প্রবাহ মানে ওহম সূত্র এগুলো পড়ব। তাহলে এইটা বর্তনীতে ব্যাটারির চিহ্ন, যার এইভাবে আঁকে, এটা ব্যাটারির চিহ্ন, যার এই ছোট প্রান্তটাকে মাইনাস আর বড় প্রান্তটাকে প্লাস বলে। তাহলে এইভাবে দেখ, এখানে দুটো তড়িৎদ্বার আছে, আর ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যুক্ত যেটা থাকে সেটাকে ক্যাথোড, প্লাসের সাথে যেটা যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। নিশ্চয়ই পড়েছিস এগুলো। ক্যাথোড মানে নেগেটিভ। এবার এটা তো আয়নিত হয়েছে H+ আর OH-এ। তাহলে ধর ক্যাথোডটা যেহেতু ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তাহলে এই ধনাত্মক আয়নটা নাচতে নাচতে নেগেটিভের দিকে যাবে, মানে অপোজিট
চার্জ তো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ক্যাথোডে দেখ যে এইভাবে যদি আমি জিনিসটা সাজাই, তাহলে ক্যাথোডে আমার নাচতে নাচতে এইচ প্লাসটা যাবে। এবার তুই জারণ স্তর টারণ স্তর অনেক কিছুই পড়ে নিয়েছিস ইতিমধ্যে, ফলে এখন তোর এগুলো বুঝতে সুবিধা হবে। এইচ প্লাস মানে কি, এর একটা ইলেকট্রনের অভাব, প্লাস হয়েছে। আর ক্যাথোড যেহেতু ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যুক্ত, তাই ক্যাথোডকে বলা যেতে পারে একেবারে ইলেকট্রনের ডেরা। মানে যে ওখানে গিয়ে ইলেকট্রন চাইবে তাকেই আর কি ক্যাথোড ইলেকট্রন দিয়ে দেবে। মানে ক্যাথোড হচ্ছে ইলেকট্রন ডোনার, মানে যে গিয়ে ইলেকট্রন চাইবে। তাহলে এর যেহেতু একটা ইলেকট্রনের অভাব, এ দেখ এখানে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে এইচ হবে। আর পরে এইটা আমি তোকে বলছি কেন, এটা ব্যালেন্স করার জন্য। এরকম চারখানা এইচ মিলে 2H2, মানে আলটিমেটলি ক্যাথোডে আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক একইভাবে আমি যদি অ্যানোড ধরি, অ্যানোডে কি হবে দেখ, অ্যানোডের বিক্রিয়াটা, অ্যানোড ইটসেলফ হচ্ছে প্লাস, ব্যাটারির এটা ধনাত্মক প্রান্ত, তাহলে ঋণাত্মক, যেটা ঋণাত্মক আয়নে আনিত হয়েছে OH মাইনাস আয়নটা নাচতে নাচতে এইখানে যাবে। এবার OH মাইনাস মানে এটার একটা ইলেকট্রন এক্সট্রা আছে। এবার ক্যাথোড যেমন আর কি সকলকে ইলেকট্রন দেয়, সেই তারকেশ্বরে যাওয়ার মতো, যেমন যে কোনো চটিতে গেলেই তোকে জল শরবত এরকম দেয়, ক্যাথোড সবাইকে মানে গেলেই ইলেকট্রন দেয়। আর অ্যানোডও ঠিক বলা যেতে পারে ইলেকট্রনের ডাস্টবিন, মানে যে গিয়ে তার অতিরিক্ত ইলেকট্রনটা সেইখানে ছেড়ে আসতে পারে। তাহলে এই OH আয়নের যে এক্সট্রা ইলেকট্রনটা আছে সেইটা যদি ছেড়ে দেয়, তাহলে এখানে প্রথমত OH হবে, আর এই চারটে OH মিলে জল আর অক্সিজেন উৎপন্ন হবে। তো তার মধ্যে দেখ জলটা তো আবার জলের সাথে এখানে মিশে যাবে, ফলে ফাইনালি আমরা যেটা দেখব যে এখানে মানে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আর কি হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। মানে এই বিক্রিয়াটা যদি কিছুক্ষণ চালাস, তুই এখানে দেখবি মানে বুদবুদের আকারে গ্যাসগুলো বেরোচ্ছে। আর হাইড্রোজেন আর অক্সিজেনের যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়াগুলো থেকেই আর কি বোঝা যায় যে এটা হাইড্রোজেন আর এটা অক্সিজেন। এইখানে চারের ব্যাপারটা একটু বুঝে নে। আমরা কেমিস্ট্রিতে যেমন ব্যালেন্স করি ইকুয়েশনগুলো, এইখানেও এই ইলেকট্রনের একটা ব্যালেন্সের ব্যাপার আছে। ক্যাথোডে যতগুলো ইলেকট্রন নেয়, অ্যানোডেও ততগুলো ইলেকট্রন ছাড়ে। তো দেখ এইখানে তো এই ঘটনাটা ঘটার জন্য 4 বার এইটা হতে হবে, তার মানে 4টে ইলেকট্রন ছাড়ে। তাহলে এইখানেও আমায় 4টে ইলেকট্রন নিতে হবে, মানে 4 বার এই প্রথম বিক্রিয়াটা ঘটবে। তাহলে 4H হচ্ছে, এক একটাই H, তাহলে এখানে 4H হচ্ছে। বাকি কোশ্চেনে আমি আস্তে আস্তে আসছি, কিন্তু তুই চেষ্টা কর এই উদাহরণটা থেকে মানে তড়িৎ বিশ্লেষণের তামাম কোশ্চেনগুলো বুঝে নিতে। তো তো এক এক করে বলছি। তাহলে এখানে কি হয়েছে, যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে জলটা হাইড্রোজেন আর অক্সিজেনে বিয়োজিত হয়ে গেছে, দুটো তড়িৎ দ্বারে দুটো গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমরা তড়িৎ প্রবাহ চালনা করে জলের রাসায়নিক বিয়োজন করলাম, সেই কারণে এটা হচ্ছে একেবারে তড়িৎ বিশ্লেষণের প্রথম উদাহরণ। এবার যে কোশ্চেনগুলো প্রচণ্ড আসে এখানে 10 লেভেলের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো দেখ। তুই তো কেমিক্যাল ক্যালকুলেশন করেছিস, সেখানে এই 4H হতে গেলে দেখ এখানে 2H2 হয়েছে, তার মানে 2 মোল হাইড্রোজেন। মানে যদি বলিস 22.4 লিটার, তাহলে এটা 22.4 × 2 লিটার এইটা উৎপন্ন হয়েছে। আর অক্সিজেন দেখ উৎপন্ন হয়েছে, আগে আছে 1 মোল। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনের অনুপাত কত? হাইড্রোজেন আর অক্সিজেনের দেখা যাচ্ছে আয়তনের অনুপাত আমি পাচ্ছি 2:1। তার মানে ওই রকম প্রশ্ন করে যে ক্যাথোডে যদি 10 সিসি হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে দেখ অক্সিজেনটা উৎপন্ন হবে তার অর্ধেক, মানে 5 সিসি অক্সিজেন উৎপন্ন হবে। আর এইটার ভরও যদি তুই গণনা করিস, 2 মোল হাইড্রোজেনের ভর হয় 4, হাইড্রোজেন 1 তুই জানিস, তাহলে 2H2 করলে 4 পাবি। আর অক্সিজেন 16, তাহলে O2 করলে 32 পাবি। তাহলে এইটার ভরের অনুপাত কত হবে? 4:32। তো সেইটাকেই আমরা শর্টে বলবো 1:8। এই দুটো কোশ্চেন কিন্তু অবজেক্টিভে খুবই আসে, সেই জন্য আমি প্রথমেই আলাদাভাবে
এইটা তোকে বলে রাখলাম যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে প্রাপ্ত হাইড্রোজেন এবং অ্যানোডে প্রাপ্ত অক্সিজেনের আয়তনগত অনুপাত 2:1 এবং ভরগত অনুপাত 1:8। 2:1টা পেলেই তুই অঙ্ক জানিস, কেমিক্যাল ক্যালকুলেশন, ফলে সেইখান থেকে এইগুলো বার করে নিতে পারবি। এবার এমনি তড়িৎ বিশ্লেষণ জনিত যে সংজ্ঞাগুলো আছে সেইগুলো এই ছবিটা থেকে বলে দিই। দেখ, যে পাত্রে এই তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে, তার মানে এই কন্টেনারে তো অ্যাসিড মিশ্রিত জলটা ছিল, এই পাত্রটাকে ভোল্টামিটার বলে। তারপরে দুটো তড়িৎদ্বারের মাধ্যমে এখানে তড়িৎ চালিয়েছি, যার মধ্যে যে তড়িৎদ্বারটা তোর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তাকে ক্যাথোড, আর যে তড়িৎদ্বারটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তাকে অ্যানোড বলে। আর তারপরেই আসে ক্যাটায়ন, অ্যানায়ন, এই দুটো। তো যে আয়ন ক্যাথোড খোঁজে, মানে ক্যাটায়ন বলতে বোঝায় ক্যাথোড সিকিং আয়ন, সিকিং মানে খোঁজা, তাহলে যে আয়ন ক্যাথোড খোঁজে, তো ক্যাথোড তাহলে যেহেতু ঋণাত্মক, তাহলে ধনাত্মক আয়নগুলো ক্যাথোড খোঁজে। তাহলে সংক্ষেপে তুই সব জেনে বুঝে বলবি যে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, কারণ তারাই ক্যাথোডের দিকে ধেয়ে যায়, ধাবিত হয়। আর ঠিক একইভাবে ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। এইগুলো মানে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফার্স্ট যে টার্মিনোলজিগুলো, মানে ফার্স্ট যে নামগুলো আসে তার সংজ্ঞা। আয়নিক সমীকরণটা ভালো করে বুঝে নিবি। শেষে আমি আর একটা মানে উদাহরণ দিয়ে, সবসময় যে একটা ইলেকট্রন গ্রহণ হবে এমন নয়, দুটো হতে পারে, সেগুলো যার যটা অভাব, যটা প্রাচুর্য আছে সেই অনুযায়ী হবে। এবার সাধারণভাবে তড়িৎ বিশ্লেষণ থেকে পরপর যে কোশ্চেনগুলো আসে, দেখ যে এই যে বিষয়টা আলোচনা করা হলো, এর কি কি বৈশিষ্ট্য আছে, তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য কী। আর তার আগে আছে যে দেখ, পৃথিবীর সব পদার্থই তড়িৎ বিশ্লেষ্য নয়, তড়িৎযোজী পদার্থগুলো তড়িৎ বিশ্লেষ্য। তো সেইটার একটু ব্যাখ্যাটা তোকে দিয়ে দিই। যে দেখ, দুটো আধান Q1 Q2 যদি হয়, তাদের মধ্যে যে আকর্ষণ বল, ধর যদি বিপরীত ধর্মী দুটো আধান হয়, তাদের মধ্যে আকর্ষণ বল এই সূত্রটা মেনে চলে, যেটাকে কুলম্বের সূত্র বলে। মানে আধানগুলো হঠাৎ ভেঙে গেল কেন, মানে তড়িৎযোজী যৌগগুলো হঠাৎ করে প্লাস মাইনাসে ভেঙে যাচ্ছে কেন, একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেইটা একটু বোঝার চেষ্টা কর। যে দুটো আধান Q1 Q2, তাদের মধ্যে দূরত্ব r হলে, আর তাদের মধ্যের মাধ্যম অনুযায়ী সূত্রটা Q1 Q2/kr² হয়। তার মধ্যে এই k রাশিটা তুই জানতিস না, তাকে একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলে। এগুলো জেনে রাখ, ভালো লাগবে আর কি। তড়িৎ ভেদ্যতা বলে। এইবার হয় কি, যে সাধারণ অবস্থায়, কঠিন অবস্থায়, ধর NaCl এর কথাই বলছি, তো তুই তো Na+ আর Cl- এই দুটো তো আকর্ষিত হয়ে NaCl গঠন করে থাকে, এই দুটো একত্রিত হয়ে NaCl গঠন করে থাকে। তাহলে যখন এটা কঠিন অবস্থায় আছে, তখন দেখ এই দুটো আধানের মধ্যে, মানে এই Na+ আর Cl, এই আধানের মধ্যে বায়ু থাকে। আর এইটাকেই আমি যখন জলে দ্রবীভূত করি, তখন এই আধানের মধ্যেটা জল চলে আসে। তো জলের তড়িৎ ভেদ্যতা, আমরা তো জলীয় দ্রবণে আয়নিত করব, জলের তড়িৎ ভেদ্যতা হচ্ছে 81। এগুলো সব বিজ্ঞানীরা বার করেছে, জলের তড়িৎ ভেদ্যতা 81। ভালো করে শোন, বুঝতে পারলে ভালো লাগবে। তাহলে এরা যখন কঠিন অবস্থায় ছিল, এদের মধ্যে ছিল বায়ু, তখন k এর মান 1। কিন্তু যেই আমি জলীয় দ্রবণে দিলাম, এই আয়ন দুটোর মধ্যে চলে এলো জল, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ ভেদ্যতা বলবি 81। তাহলে তলায় যদি 81 হয়, তাহলে ভেবে দেখ যে জল মাধ্যমে না, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা 1/81 হয়ে যায়। বায়ু মাধ্যমে তাদের যে আকর্ষণ বল যা হয়, জল মাধ্যমে আকর্ষণ বলটা 1/81, মানে প্রচণ্ড কমে যায়, 1/81 হয়ে যায়, মানে কমে যায়। আর কমলে হয় কি, তারা তখন আর একসাথে থাকতে পারে না। তাহলে এই যে NaClটা হয়েছিল, এর সাথে যদি আমি জল মেশাই, তাহলে এই Na+ আর Cl- এর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা 1/81 হয়ে যায়, 1/81 হয়ে যায়, মানে কমে যায়। ফলে তখন এটা আবার Na+ আর Cl- আয়নে ভেঙে যায়। আগের উদাহরণে যেটা আমি তোকে H+ আর OH- দেখালাম, NaCl দিয়ে করলে সেইটা তোর মানে Na+ আর Cl- এই আয়নে ভাঙবে। সেই
একটা উদাহরণের কথায় লাস্ট আসছি, এই জায়গাটা একটু মানে বুঝে নে, পরে 11-12 কাজে লাগবে। মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আমরা সাধারণত এই কে রাশিটা পড়িনি ছোটোবেলায়, কিন্তু এখন একটু জেনে রাখ। এইবার আমি একেবারে এখানে ইলেকট্রোলাইসিসের যে বেসিক ব্যাপারগুলো মাধ্যমিকে যেরকম প্রশ্ন আসে সেইগুলো তোকে আমি করিয়ে দিচ্ছি। ধর এটার বৈশিষ্ট্য তুই ওই উদাহরণটা থেকে কি কি পেলি, যে তড়িৎ বিশ্লেষণের যদি বৈশিষ্ট্য বলে, এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন। আমি যাকে নিয়েছিলাম গলিত বা দ্রবীভূত অবস্থায়, তার তো রাসায়নিক বিয়োজন হয়েছিল, তাহলে এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, এটা রাসায়নিক পরিবর্তন। আর যে উদাহরণটা দিলাম যে জলের ক্ষেত্রে, সেখানে কারা আর কি এই কাদের জন্য এই তড়িৎ বিশ্লেষণটা হলো, মানে এখানে ক্যারিয়ার বা মূল কারণ হচ্ছে এর বাহক হচ্ছে আয়ন, মানে তড়িৎ বিশ্লেষণের মূল কারণ হচ্ছে আয়ন। 3 নম্বর বলবি তুই তরল অবস্থায় ঘটে, কারণ তড়িৎ বিশ্লেষণ করতে গেলে দেখলি তাকে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ ঘটে তরল অবস্থায়। আর কি হয় যে কি মনে হয় যে যে ভোল্টমিটার পাত্রে আমি তড়িৎ বিশ্লেষণটা ঘটালাম, সেই পাত্রটাকে উত্তপ্ত করলে কি হবে, এই বিয়োজনের হারটা বেড়ে যায়। মানে উষ্ণতা বাড়লে তড়িৎ বিশ্লেষণের হার বাড়ে, তড়িৎ বিশ্লেষণের হার বাড়ে, মানে ওই হাইড্রোজেন আর অক্সিজেনটাই অনেক গাঁক গাঁক করে তৈরি হয়। তাহলে ফার্স্ট থেকে একবার আয়, এটা যেহেতু লেখা আছে আমি এটা তোকে আর বলছি না। তারপরে তোকে জিজ্ঞেস করবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, সেটা এই সংজ্ঞাটা থেকেই ধার করে বলবি। মানে যে সমস্ত পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে তাদের রাসায়নিক বিয়োজন হয়, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন নুনের জলীয় দ্রবণ NaCl এর জলীয় দ্রবণ, কারণ তাতে Na+Cl- আয়ন থাকে। আর যারা সমযোজী, মানে যাদের ভেতরে এই আয়ন থাকে না, তারা সাধারণত গলিত বা দ্রবীভূত অবস্থায় যেহেতু আয়নিত হয় না, তারা তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে না, তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে, যেটা তুই বলবি চিনির জল। আর এখানে বৈশিষ্ট্যগুলো লিখেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আর খুব একটা প্রশ্ন করে যে এখানে কোন শক্তি, এই যে পরীক্ষাটা বলছি তাতে কোন শক্তিতে রূপান্তরিত হয় ভেবে বল। আমি নিশ্চয়ই তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে তড়িৎ শক্তি আর আলটিমেটলি রাসায়নিক শক্তিতে ভেঙে যায়, মানে রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে যায়, তাহলে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। এবার তুই সবসময় এটাকে পড়বি যে তড়িৎ বিশ্লেষণের সাথে ধাতব তারে পরিবাহিতার পার্থক্য। তো এই তড়িৎ প্রবাহ যদি পড়তিস, দেখ সেইখানে ব্যাপারটা এরম হতো যে একটা পরিবাহী তারের মধ্যে কারেন্ট যায়। তো জেনে রাখ, কারেন্ট যায় মানে সেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, তাপ যেমন উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় যায়, তেমনি কারেন্টটা যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আর অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিসিটির সময় বলবো যে আসলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ প্রয়োগ করলে এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যায়, মানে ইলেকট্রনগুলো যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর আমরা ধরি যে তার উল্টো দিকে কারেন্ট যায়, মানে এটা কনভেনশন। যেটা বলতে চাইছি এটা তুই মাথায় রাখ, এটা ওহম সূত্রের সময় তুই একেবারে চচ্চড়ি করে ফেলবি, এর সমস্ত কিছু জেনে নিবি। মানে বৈশিষ্ট্যটার সাথে সাথেই যেটা তুই পড়বি খুবই ইম্পর্টেন্ট, এর আগের বারে মাধ্যমিকে এসছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাথে এইটাকে বলে ধাতব তারে পরিবাহিতা, তার পার্থক্যগুলো। তো দেখ বোধহয় তুই বলতে পারবি যে একেবারে না পড়লেও এগুলো তুই জানিস যে একটা ধাতব তারের মধ্যে, মানে তোর বাড়ির ওই তারফারগুলো ইলেকট্রিক্যাল ওয়্যারিং, তার মধ্যে দিয়ে যদি তড়িৎ চলে তাহলে কি হয়, সেই তারটা কি রাসায়নিকভাবে ভেঙে যায় কোনো পদার্থে? যায় না, সামান্য উত্তপ্ত হয়। তারপর আবার সুইচ নিভিয়ে কারেন্ট বন্ধ করে দিলে
আবার সেটা আগের যেমন ছিল তেমন চলে আসে। তার মানে আমি বলতে চাইছি ধাতব তারে পরিবাহিতা হচ্ছে ভৌত পরিবর্তন, আর তড়িৎ বিশ্লেষণটা রাসায়নিক পরিবর্তন। তাহলে এইটা একটা পার্থক্য। এবার দায়ী বা বাহক, দেখ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বাহক তো দেখলি আয়নগুলো ছোটাছুটি করছে, ক্যাথোড অ্যানোডে যায়। আর এটা এই জন্য বললাম যাতে তোর বুঝতে সুবিধা হয়। তড়িৎ প্রবাহ যেটা মানে ধাতব তারে যেটা তড়িৎ প্রবাহ, সেটার বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। মানে তড়িৎ যে যায় সেটা অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রনগুলোর প্রবাহের জন্যই ঘটে। এই পয়েন্টসটাই আয়। তড়িৎ বিশ্লেষণ তরলে ঘটে, আর ধাতব তারে তড়িৎ প্রবাহ মানে তো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যায়, তাহলে এটা কঠিনে ঘটে। এইগুলো মাইনর পার্থক্য, দুটো তিনটে লিখতে দিলে ভালো ভালোগুলো লিখবি। ইয়েরটা আগে বলে নি। এই তড়িৎ বিশ্লেষণে তো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, আর এই ধাতব তারে কি হয়, তড়িৎ যাচ্ছে, ফলে তড়িৎ শক্তি সেটা আলটিমেট ওই পরিবাহীটাকে সামান্য উত্তপ্ত করে, তাহলে সেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে মানে রূপান্তরিত হয়। নোটসগুলো বা পার্থক্যগুলো কিন্তু ভালো করে লিখে নিস। আর এইখানে রোধ বলে একটা ব্যাপার আছে, এই পয়েন্টসটা উষ্ণতা বাড়লে তড়িৎ বিশ্লেষণ তো গাঁক গাঁক করে হয়, মানে একটু তাড়াতাড়ি আর কি ভেঙে যায়। এই যদি জলের কথাই বলি, হাইড্রোজেন আর অক্সিজেনের যে বিশ্লেষিত হচ্ছে সেটা তাড়াতাড়ি হয়, কিন্তু এই ধাতব পরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, যে উষ্ণতা বাড়লে রোধ বলে একটা টার্ম আছে, অনেকেই নিশ্চয়ই এতদিনে পড়ে ফেলেছি সেগুলো, মানে অন্তত নামগুলো জানিস। উষ্ণতা বাড়লে না এই পরিবাহীর রোধ বাড়ে, আর রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমে যায়। ফলে এই লাস্ট এই পয়েন্টসটাও ইম্পর্টেন্ট, যে উষ্ণতা বাড়লে ধাতব তারে পরিবাহিতা কমে, এই ভাষায় লিখবি। উষ্ণতা বাড়লে তড়িৎ বিশ্লেষণের হার বাড়ে, আর তার কাউন্টারে এদিকে লিখবি উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীতে প্রবাহ মাত্রা কমে, মানে রোধ যেহেতু বাড়ে তাই প্রবাহ মাত্রা কমে। তাহলে এইগুলো আর কি প্রাথমিকভাবে এইখানে মানে বিষয়গুলো। তার মধ্যে প্রতিটা পয়েন্টস মনে রাখবি, এখান থেকে অবজেক্টিভ আসে, বিশেষ করে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয়। আমি আবার তড়িৎ বিশ্লেষণে ফিরে আসছি, সেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এবার এখানে মূল ম্যাজিকটা শুরু হবে যখন একাধিক আয়ন একটা জিনিসে উৎপন্ন হবে। সেটা আমি হালকা করে তোকে আজকে একটু জানিয়ে রাখছি, আর পরের দিন ভালো করে তোকে একটা ভিডিও করে ব্যাপারটা বুঝিয়ে দেব। যে ধর শুধুই যদি NaCl থাকে, মানে আমি বলছি গলিত NaCl, গলিত NaCl যদি হয়, তাহলে সেটা ওই বললাম যে যেহেতু গলিত, তাহলে তার ভেতরে এখন লিকুইড চলে এসছে জল, তাহলে সেটা Na+ আর Cl- ভেঙে যাবে। এবার ক্যাথোডে কি হবে, মানে আরেকটা বিক্রিয়া তোকে লেখাচ্ছি আর কি। তো ক্যাথোড যেহেতু নেগেটিভ, Na+টা নাচতে নাচতে ক্যাথোডে যাবে। Na+ মানে কি, একটা ইলেকট্রনের অভাব, ক্যাথোড ইলেকট্রন দেওয়ার জন্য রেডি, তাহলে একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম হবে, আর বাকিটা আমি তোকে বোঝানোর জন্য ফাঁকা রাখছি। অ্যানোডে কি হবে, অ্যানোডে নাচতে নাচতে ক্লোরিনটা যাবে, ক্লোরিনটা নাচতে নাচতে অ্যানোডে যাবে, আর অ্যানোড ইলেকট্রনের ডাস্টবিন, তাহলে ক্লোরিন এই এক্সট্রা ইলেকট্রনটা ওখানে গিয়ে ছেড়ে দিয়ে Cl হবে। এবার একটা ক্লোরিন মানে তো Cl2, ক্লোরিন গ্যাস মানে তো Cl2, তাহলে দেখ এইরকম দুখানা ক্লোরিন মিলে এখানে Cl2 হবে, তাহলে এই বিক্রিয়াটাই দুবার হবে। তো সেইটা ব্যালেন্স করার জন্য যারা পারবি তারা এখানে মানে তাহলে এই বিক্রিয়াটাও দুবার হতে হবে, মানে দুটো ইলেকট্রন নিলে একেও দুটো ইলেকট্রন ছাড়তে হবে। ফলে যারা ভালো লিখবি তারা এইখানে ছেড়ে দিস না, Na তো হলো একটা নিয়ে, আর এইটা দেখ একটা নিয়ে Cl হয়েছে, আর আরও একটা এরকম, তার মানে আরও একটা, মানে মোট দুটো নিয়ে Cl2 হয়েছে। তাহলে এইখানেও তুই দুটো ইলেকট্রন দিয়ে এটা ব্যালেন্স করে লিখবি। আর এমনি মোদ্দা কথা যে NaCl গলিত NaCl, কিন্তু মানে সেখানে NaCl ছাড়া কেউ নেই, সেই গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে তুই দেখবি যে ক্যাথোডে সোডিয়াম আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আর যেটা আমি তোকে একটু আভাস দিয়ে রাখছি, যেটা আমি পরের দিন তোকে ভালো করে বলবো, যে তুই যদি এবার NaCl এর জলীয় দ্রবণ নিস, যেখান থেকে আমি পরের দিন পড়ানো শুরু করব, NaCl এর যদি জলীয় দ্রবণ নিস, তাহলে দেখ এখানে তো জলও আছে, তাহলে NaCl এর জন্য এইটা ভাঙবে, আর জলের জন্য
জলটাও আবার তুই জানিস এইচ প্লাস আর ওএইচ মাইনাসে ভাঙে। তাহলে দেখ NaCl এর জলীয় দ্রবণ নিলে ক্যাথোডে কারা কারা যাবে, ক্যাথোডে কারা কারা যাবে, তখন যাবে দুজন, Na প্লাস আর H প্লাস দুজনে নাচতে নাচতে ক্যাথোডে যাবে। এবার সেইখানেই আসছে ওই ইম্পর্টেন্ট ব্যাপারটা যে সিলেক্টিভ ডিসচার্জ, যে দুজন যদি ক্যাথোডে যায় বা একইভাবে দুজন যদি অ্যানোডে যায়, তাহলে সেখানে গিয়ে কাদের মুক্তি হবে, মানে কারা ইলেকট্রন নিয়ে বা অ্যানোডের ক্ষেত্রে কারা ইলেকট্রন বর্জন করবে, সেই নিয়মটাই হচ্ছে সিলেক্টিভ ডিসচার্জ। আজকে তুই বেসিক নিয়মগুলো পড়ে নে, মানে সাধারণভাবে কোশ্চেনগুলো। এই সিলেক্টিভ ডিসচার্জের ক্ষেত্রে কতগুলো যে পয়েন্টস আছে সেটা আমি তোকে পরের ভিডিওতে বলে দেবো। মানে এখানে একটা তড়িৎ সক্রিয়তা শ্রেণী আছে, আর তাছাড়াও অনেক ব্যাপার আছে, সেইগুলো বলবো বলেই একটা আলাদা ভিডিও করতে চাইছি। তো সক্রিয়তা যার কম সে আর কি বিক্রিয়াটা ঘটায়, মানে Na প্লাস আর H প্লাস যদি যায় তাহলে বিক্রিয়াটা সেখানে কিন্তু H প্লাস ঘটায়, কারণ তুই জানিস যে সক্রিয়তা শ্রেণীতে H প্লাস অনেক নিচের দিকে থাকে, যে কম সক্রিয় সে বিক্রিয়াটা ঘটায়। তাহলে একেবারে বেসিক ইলেকট্রোলাইসিসের মানে কোশ্চেনগুলো হচ্ছে এইটা, এর ভেতর থেকে ওই 7 নম্বর অবধি কোশ্চেন আজকে রেডি কর, শনিবার এইটা একটু ভালো করে করব বলে আমি ছেড়ে রাখলাম সিলেক্টিভ।